পৃথিবীর মানচিত্রে আফ্রিকা দ্বিতীয় বৃহত্তম মহাদেশ, কিন্তু আমাদের কাছে আফ্রিকা বাঙালির অন্যতম আবেগ। যে আবেগ জুড়ে রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শঙ্কর, আলভারেজ, আত্মীয় গাত্রের মতো চরিত্র দিয়ে সাজানো গল্প চাঁদের পাহাড়। গল্পের বইতে পড়া কিংবা সানডে সাসপেন্সের অডিও স্টোরিতে এই চাঁদের পাহাড় না জানি শুনেছি কতবার, কিন্তু আজ সময় এসেছে বইতে পড়া গল্পকে বাস্তবের দৃষ্টিকোণ থেকে মিলিয়ে প্রতিটা রোমহর্ষক মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরার। চাঁদের পাহাড়ের স্রষ্টা বিভূতিভূষণ কোনোদিন দেশের বাইরে না গিয়েও সৃষ্টি করেছিলেন তার কালজয়ী অ্যাডভেঞ্চার উপন্যাস চাঁদের পাহাড়। কিন্তু বাস্তবে একজন মধ্যবিত্ত বাঙালির আফ্রিকাতে পৌঁছানোর প্রত্যেকটা মুহূর্ত ঠিক কেমন ছিল, এসেছে সময় সেই অভিজ্ঞতা শেয়ার করার। বিশেষ করে তাদের কাছে যারা আগামী দিনে নিজেরাই বাজেট করে আফ্রিকা যেতে চান, জানতে চান ভিসা, ফ্লাইট, ইমিগ্রেশন থেকে শুরু করে ইয়েলো ফিভার ভ্যাকসিন সংক্রান্ত ছোট বড় প্রত্যেকটি বিষয়ে। যারা নিয়মিত দর্শক তাদের কাছে অনুরোধ, ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে দেবেন। মোট 6টি পর্বে থাকবে আফ্রিকার এই কেনিয়া সিরিজ। আজ প্রথম পর্ব, আর বিশেষ কৃতজ্ঞতা স্বীকারে প্রিয়ম, দিব্যেন্দু এবং মহুলিমা। আফ্রিকা কোনো ট্রাভেল ব্লগ নয়, আফ্রিকা বাঙালির অন্যতম ইমোশন, কারণ এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হচ্ছে আমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তো এই ট্রিপের জন্য আমি একটা স্পেশাল টি শার্ট অর্ডার দিয়েছিলাম। আপনারা এখন দেখছেন যে আমি যখন কোনো ট্রিপে যাচ্ছি, প্রত্যেকটা ট্রিপে কোনো না কোনো স্পেশাল টি শার্ট আমি আর কি পরছি। বাঙালির চাঁদের পাহাড়, তো এই বাঙালি আর চাঁদের পাহাড় এই দুটো শব্দ এক অপরের সাথে এভাবে জড়িত না, যে এইটা পড়ার পর মনে চলে আসে আফ্রিকার কথা, শঙ্করের কথা, অ্যালভারেজের কথা, আত্মীয় গাত্তির কথা, জিম কার্টারের কথা। আমার সঙ্গে ট্রেনে দু একজন দর্শক বন্ধু দেখা হয়েছিল, তারা জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছেন, আফ্রিকায় যাচ্ছি। এরপরে কোন ট্রেন ধরবেন, বললাম না আফ্রিকা ট্রেনে তো যায় না, ট্রেন যায় না, এখান থেকে মুম্বাই যাবো, মুম্বাই থেকে তারপরে নাইরোবি যাবো। বাট ট্রেনের কথা যখন বললেন তখন আফ্রিকায় পৌঁছে যদি ঠিকঠাক পৌঁছতে পারি একটা ট্রেন জার্নি ডেফিনেটলি করবো। এবং যদি সব কিছু ঠিক থাকে, আজকে হচ্ছে 29 তারিখ, 29শে আগস্ট, আগামীকাল 30শে আগস্ট, তো 30শে আগস্ট এই সময় হয়তো আমি আফ্রিকায় ট্রেনে ট্রাভেল করছি। শিয়ালদা স্টেশন পৌঁছে এখন আমি নিচ্ছি 500 USD। চারিদিকে এত ভিড়ের মধ্যে লোকজন আবার এইভাবে দেখছে কারেন্সি এক্সচেঞ্জ দেখে, এখানে কি মানি এক্সচেঞ্জের খেলা চলছে নাকি, সামনে তো ভোট আসছে। আরেকটা জিনিস দরকার কেনিয়ায় যাওয়ার জন্য, সেটা হচ্ছে কেনিয়ার যে কারেন্সি, কেনিয়া শিলিং। এবার আগের দিন যখন আমি এদের অফিসে গিয়েছিলাম তখন আমি কেনিয়ান শিলিংটা পাইনি, সবসময় তো অ্যাভেলেবেল থাকে না, বাট আজকে আমার জন্য নিয়ে আসছে। দেখে দিই আপনাদেরকে, মানে আফ্রিকায় এন্ট্রি করার আগে আফ্রিকার টাকা কীরকম দেখতে হয়। আমি মোটামুটি 12,000 মতো কেনিয়ান শিলিং আর কি নিয়ে যাচ্ছি। 9,400 টাকা ভারতীয় টাকায় সেই ইকুইভ্যালেন্ট যা হয় কেনিয়ান শিলিং সেটা নিচ্ছি। টাকা পেয়ে গেছি, টি শার্টও পেয়ে গেছি, এখনও যেটা পাইনি সেটার অপেক্ষা। তার জন্য আসবে হচ্ছে সৌরভ মামা এসে আমাকে দেবে। মিনিট করে অপেক্ষার পর চলে এসছে সৌরভ মামা, আর আজকের এই আফ্রিকা অভিযানে সৌরভ মামা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কী নিয়ে এসছে মামা দেখাও। এইটাই ছিল দরকার। আমি আপনাদেরকে বলছিলাম না যে টি শার্ট হলো, টাকা হলো, এবার যেটা ছাড়া চাঁদের পাহাড় আফ্রিকা অসম্পূর্ণ। থ্যাংক ইউ মামা। মামা আর কি খাবার নিয়ে এসে দেখি, মামা কী নিয়ে এসছো? সৌরভ মামা আরও অনেক খাবার দাবার নিয়ে এসেছিল, গালৌটি কাবাব, হরিয়ালি চিকেন টিক্কা আর পরোটা। মামা বলছে আফ্রিকায় গিয়ে কি খাবার জুটবে না জুটবে, এখনই সব ভালো মন্দ খাবার খেয়ে যাও। সৌরভ মামাকে বিদায় জানালাম, সেখান থেকে ক্যাব নিলাম। এয়ারপোর্ট ড্রপ করবে হচ্ছে বিকাল 5:30টার সময়। কলকাতা থেকে মুম্বাই যাওয়ার আমার যে প্রথম ফ্লাইট রয়েছে সেটা রয়েছে সন্ধ্যে 7:05। এখানে ক্যাবকে পে করলাম হচ্ছে 366 শিয়ালদা থেকে এয়ারপোর্ট। চেক ইন কমপ্লিট, সিকিউরিটি কমপ্লিট, পেয়ে গেছি হচ্ছে বোর্ডিং পাস। আপাতত আমাকে যেতে হবে হচ্ছে গেট নাম্বার 105-এর কাছে। আমার বোর্ডিং শুরু হবে হচ্ছে 6:10 ফ্লাইটে বোর্ড করার আগে একটা তথ্য দিয়ে রাখি আপনাদেরকে, এখান থেকে মানে হচ্ছে কলকাতা থেকে বা ওয়েস্ট বেঙ্গল থেকে সরাসরি কিন্তু নাইরোবি যাওয়ার কোনো ফ্লাইট নেই। আর নাইরোবি সম্পর্কে যারা জানেন না তাদের জন্য আমি একটু ছোট্ট করে বলে রাখি যে আফ্রিকা যে মহাদেশ তাতে রয়েছে 54টা দেশ। সেই 54টা দেশের মধ্যে ইস্ট আফ্রিকা মানে পূর্ব আফ্রিকাতে রয়েছে হচ্ছে কেনিয়া। এইটা অনেকেই জানে যে কেনিয়া মাসাই মারা। তো এই যে কেনিয়ার কথা বলছি, যেখানে মাসাই মারা রয়েছে, সেই কেনিয়া হচ্ছে পূর্ব আফ্রিকার একটা দেশ। কলকাতা থেকে এই কেনিয়া যাওয়ার জন্য বা কেনিয়া এয়ারপোর্ট যাওয়ার জন্য সরাসরি কোনো ফ্লাইট নেই। ফ্লাইট রয়েছে হচ্ছে দিল্লি থেকে এবং মুম্বাই থেকে। তো আমাকে এখান থেকে যেতে হবে মুম্বাই, এবং মুম্বাই থেকে আমার ফ্লাইট চেঞ্জ করতে হবে, এবং মুম্বাই থেকে কেনিয়ার সরাসরি ফ্লাইট রয়েছে।
আমি যে ফ্লাইটটায় যাচ্ছি এটাই কানেক্টিং হয়ে যাবে। এখানে ভাড়া রয়েছে হচ্ছে 25,824 টাকা। কলকাতা থেকে ভাড়া এক পিঠের একজনের 25,824। এই ভাড়া কিন্তু মোটামুটি 25,000, 26,000, 29,000 এরকম মধ্যেই থাকবে। এবার যখন আপনারা ইন্ডিগোর ফ্লাইট বুক করছেন তখন একবার দেখে নিন যে বিভিন্ন থার্ড পার্টি যে অ্যাপ আছে, যেমন হচ্ছে যাত্রা, বাজেট এয়ার, ইজ মাই ট্রিপ, ক্লিয়ার ট্রিপ, ইন্ডিগো, মেক মাই ট্রিপ বা গোয়াই বিবো, এরা কত কী ফেয়ার বলছে। এইবার হচ্ছে হোটেল। আপনি তো নাইরোবিতে পৌঁছাবেন, তাই এই হচ্ছে নাইরোবি। 1,500, 2,000, 4,000, 3,000 মোটামুটি সমস্ত বাজেটে কিন্তু আপনারা হোটেল পেয়ে যাবেন। আর উইগো থেকে যদি আপনারা হোটেল বুক করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ইন্ডিয়ান যে কারেন্সি, সেই কারেন্সিতে কিন্তু আপনারা পে করতে পারবেন। কোথায় আপনি হোটেল নেবেন, এয়ারপোর্টের কাছে না দূরে, সেটা কিন্তু ম্যাপ দেখে সিলেকশন করে নিতে পারবেন। এবার হচ্ছে ভিসা। আপনি যে কেনিয়া যাচ্ছেন, কেনিয়ার জন্য ই ভিসা দরকার। ই ভিসার প্রসেস আমি আপনাদেরকে বলে দেবো। আপাতত আমি ডিরেক্টলি যদি উইগো থেকে ভিসা করেন সেক্ষেত্রে আপনাদের ভিসা করতে কত খরচ হবে সেটা একটু বলে দিই। আমরা যাবো হচ্ছে কেনিয়া। তো ই ভিসার জন্য ওখানে পড়বে হচ্ছে 3,500 টাকা। 5 থেকে 7 দিনের মধ্যে পেয়ে যাবেন। 90 দিনে ভ্যালিডিটি থাকবে, থাকতে পারবেন হচ্ছে 30 দিন। সিঙ্গেল এন্ট্রি, এর জন্য পড়বে হচ্ছে 3,500 টাকা। কীভাবে করতে হবে সব এখানে প্রসেস বলা আছে। তাহলে হোটেল, ফ্লাইট, ই ভিসা সব কিছুই কিন্তু আপনারা উইগো থেকে বুক করতে পারছেন। উইগো অ্যাপ আপনাদের স্মার্টফোনে অ্যান্ড্রয়েড অথবা আইওএসে ইনস্টল করে রাখতে পারেন, যার লিঙ্ক দেওয়া থাকলো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে। ফ্লাইট টু মুম্বাই 6C5128। এখানে আমার সিট নাম্বার হচ্ছে 15A। সিট এবং সার্ভিস দুটোই কিন্তু আমি টিকিট বুক করার সময় পারচেস করেছি। কোন ফ্লাইটে কত কী খরচ হচ্ছে সব আমি নিচে লিখে দিলাম। কলকাতা থেকে মুম্বাই অনতিদীর্ঘ এই বিমানযাত্রার মাঝেই আফ্রিকার ওপরে একটা সিনেমা দেখলাম, যার নাম দ্য ঘোস্ট অ্যান্ড দ্য ডার্কনেস। চাঁদের পাহাড়ের মতোই, যার পটভূমি আফ্রিকার রক্তাক্ত ভয়ঙ্কর ইতিহাস, যে গল্প আমাদের আগামীর অভিযানে ওতপ্রোতভাবে জড়িত। সময় রাত 9:17। ফাইনালি আমাদের ফ্লাইট ল্যান্ড করতে চলেছে বাণিজ্যনগরী মুম্বাইতে। কলকাতার থেকেও মুম্বাইতে বড় বড় অট্টালিকা অনেক বেশি, প্রচুর মেঘ আকাশে, আর তারই মাঝে আমাদের ফ্লাইট নির্ধারিত সময়ের কিছু আগেই ল্যান্ড করবে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসে। দৃশ্যটা খুব সুন্দর। মেঘগুলো ফ্লাইটের উইংস দিয়ে সাই 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 করে বেরিয়ে যাচ্ছে কেটে। মুম্বাই এয়ারপোর্ট কি জলে ভেসে গেছে নাকি? এমনিতেও এই বছর গোয়া, মহারাষ্ট্র, কর্ণাটকে বৃষ্টি বেশি হচ্ছে, আর রানওয়েতে পুরো জলে জল। এই হচ্ছে মুম্বাই এয়ারপোর্টের টার্মিনাল 1। এখানে আমাদের লাগেজ নিতে হবে হচ্ছে বেল্ট নাম্বার 3 থেকে, তারপর ট্রান্সফার হতে হবে টার্মিনাল 1 থেকে টার্মিনাল 2-এ। আপনি একা ট্রাভেল করুন বা আপনার সাথে কেউ ট্রাভেল করুক, এই জায়গায় এসে আত্মবিশ্বাস হারালে চলবে না। কারণ এখনও অবধি আপনি ভারতবর্ষে আছেন, আপনার ভাষা এখানে সবাই বুঝবে, আপনি হিন্দিতে কথা বলে নিচ্ছেন ঠিক আছে, কিন্তু এরপরে যে দেশে আপনি গিয়ে পৌঁছাবেন সেখানে কিন্তু আপনার ভাষাকেও বুঝবে না। আলাদা দেশ, আলাদা ভাষা, আলাদা সব কিছু। তো সেখানে কিন্তু আপনাকে সার্ভাইভ করতে হবে অন্তত প্রথম 2-1 দিন, তারপরে সব কিছু অ্যাডজাস্ট হয়ে যাবে। যখনই কলকাতা থেকে আপনার ফ্লাইট ছেড়ে যাবে মুম্বাইয়ের জন্য, তখনই মোটামুটি নিজেকে প্রিপারেশান নিয়ে নেবেন যে এই যুদ্ধে আমি একা। চাঁদের পাহাড়েও শঙ্কর একা ছিল, আজ এই ভ্রমণেও আপনি একা। তো এবার কিন্তু একাই আপনাকে সব কিছু সার্ভাইভ করতে হবে, এবং এখান থেকে আপনাকে ঠিকঠাকভাবে বেরিয়ে নাইরোবি পৌঁছে আফ্রিকা ঘুরে আবারও সেই সালামত দেশের ছেলে দেশে ফিরে আসতে হবে, যেন এই মনের জোরটুকু থাকে। তবেই আপনি এরকম ট্রিপে আসুন, না হলে আপনার অপেক্ষায় অনেক এজেন্সি আছে, তাদের সাথে বেরিয়ে পড়ুন। ব্যাগ কালেকশন করে নিলাম। এবারে ট্রান্সফার আপনি ক্যাবেও হতে পারেন, ট্রান্সফার আপনি বাসেও হতে পারেন। এয়ারপোর্ট থেকে বাইরে বেরিয়ে ওই ডান দিকে রয়েছে যেখান থেকে বাস, শাটেল বাস রয়েছে, যে বাসে করে ট্রান্সফার হওয়া যাবে হচ্ছে এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে, মানে 1 থেকে 2-এ। এইখানে এরকম লাইন পড়েছে, মানে টার্মিনাল চেঞ্জ করার জন্য বাসের লাইনেও ভালো ভিড় হয়। আমি গেছিলাম কতক্ষণ লাগবে ট্রান্সফার হতে, বললো 20 মিনিট। যদি আপনাদের তাড়াহুড়ো থাকে না, ধরুন লেট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনারা ক্যাবেও ট্রান্সফার হয়ে যেতে পারেন, তাহলে লাইনে আপনাদেরকে দাঁড়াতে হবে না। ইন্টারন্যাশনাল ফ্লাইটের ক্ষেত্রে কিন্তু যখন ইমিগ্রেশন হয় সেখানে বিশাল লাইন পড়ে। মানে আপনি এটা ভাববেন না যে আপনি নাইরোবি যাচ্ছেন শুধু আপনার আলাদা লাইন, আরেকজন হয়তো ব্যাংকক যাচ্ছে তার আলাদা লাইন, আরেকজন লন্ডন যাচ্ছে তার আলাদা লাইন, তা নয়, লাইন সব কিন্তু একই ইমিগ্রেশনের। আর ওই রাত 2টোর সময় ফ্লাইট, তার জন্য কলকাতা থেকে 10টার ফ্লাইট ধরলাম, এরকমটা করবেন না। সব সময় কিন্তু ফ্লাইট ধরবেন হচ্ছে আর্লি। আপনি 1 ঘন্টায় এসে এক্সট্রা বসে থাকুন তাও ভালো, কিন্তু এরকম না হয় যে লেট করার জন্য আগের ফ্লাইট আপনার এই ফ্লাইটটা মিস হয়ে গেল। টার্মিনাল পরিবর্তন করার বাস যাত্রীর লাইন দীর্ঘ, আর আমার কাছে প্রত্যেকটা সময় ভীষণই দামি। ক্যাব ধরে চলে যেতেই পারতাম, কিন্তু আমি খুঁজছিলাম কোনো একটা ফাস্টেস্ট উপায়ে, আর সেটা মেট্রো ছাড়া কী বা হতে পারে। কারণ মুম্বাই এয়ারপোর্টের সঙ্গেই রয়েছে
মুম্বাই মেট্রো। মেট্রো করেও কিন্তু ট্রান্সফার হওয়া যায় এবং এটা সবথেকে সস্তা এবং তাড়াতাড়ি ফাস্ট। মুম্বাই মেট্রোতে এটা ছিল আমার প্রথম জার্নি, তাই শুরুতেই দুটো সমস্যা ফেস করলাম। প্রথমে টিকিট কাটার ক্ষেত্রে পেমেন্ট সংক্রান্ত সমস্যা। দেখুন, এই মেট্রো স্টেশনে এয়ারটেলের কোনো নেটওয়ার্কই নেই। এই হচ্ছে জিও, দেখুন জিওরও টাওয়ার নেই। এই যে দর করে ঘামছি, আপনাদের মনে হতেই পারে যে বৃষ্টিতে ভিজলাম নাকি হঠাৎ করে প্রেশার হাই হয়ে গেল, স্ট্রোক হয়ে মারা যাব। একদমই সেটা নয়। অ্যাকচুয়াল মেট্রোর যে টিকিট কাউন্টার, মেট্রোর যে এন্ট্রি না, অনেকটা নিচে আমাকে সিঁড়ি ধরে নামতে হলো। হয়তো লিফট ছিল, বাট প্রথমবার বলে আমি লিফট খুঁজে পাইনি। এবার মেট্রোয় আসার পর এখান থেকে টিকিট নিলাম। টিকিট নেওয়ার সময় আপনারা ক্যাশেও টিকিট নিতে পারেন, আবার আপনারা ইউপিআইতেও টিকিট নিতে পারেন। তবে ইউপিআইয়ের ক্ষেত্রে সমস্যাটা কী হয় বলে দিই, এখানে কিন্তু নেটওয়ার্ক নেই, না এয়ারটেল না জিও, সেক্ষেত্রে কিন্তু ক্যাশ দিয়ে আপনাকে টিকিট নিতে হবে। তো এখানে এসে এখন মেট্রোর জন্য বসে আছি। এখান থেকে ভাড়া নিলে হচ্ছে 20 টাকা, টার্মিনাল 2 থেকে টার্মিনাল 1। লাগেজ বেশি থাকলে আমার সাজেশন হাতে সময় নিয়ে আসুন এবং ক্যাব নিয়ে ট্রান্সফার হন। আমরা আছি টার্মিনাল নাম্বার 1-এ। এর পরে একটা স্টেশন আছে শাহর রোড, তারপরে টার্মিনাল 2, মাঝে একটা স্টেশন। আর এখন টাইম হচ্ছে 22টা 22। এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হওয়ার এই যে সিস্টেম, ট্রেন বা মেট্রো, এটা কিন্তু বিদেশে প্রচুর আছে। লেখা আছে এই হচ্ছে টার্মিনাল নাম্বার 2 যাওয়ার রাস্তা। প্রথমবার বলে একটু সমস্যা হলো, মানে একটু বুঝে নিতে সমস্যা হলো, নেক্সট টাইম কোনো হবে না। বাট আমার এটাই মনে হলো যে এটাই সবথেকে ফাস্টেস্ট উপায়। মুম্বাই এয়ারপোর্টে ঢোকা আর সরকারি চাকরির নিয়োগপত্র হাতে পাওয়া অনেকটা একই ব্যাপার। বাপরে বাপ ভিড়, তারপরে হচ্ছে এন্ট্রি। এবার জানি না কেন ইন্টারন্যাশনাল ফ্লাইট বলে না, আমার বোর্ডিং পাস ইস্যু হচ্ছে না। ওখানে একটা মেসেজ দিচ্ছে যে বোর্ডিং পাস ইস্যু অনলি অন এয়ারপোর্ট। যে গেট দিয়ে এয়ারপোর্টে এন্ট্রি করবো ওখানে আমার পাসপোর্ট চেক করলো আর আমার টিকিটটা দেখালাম, বললো ঠিক আছে। এবার এয়ারপোর্টে প্রবেশ করার পর খুঁজতে হবে হচ্ছে ইন্ডিগোর কাউন্টার। ইন্ডিগোর কাউন্টার এখানে সব পরপর সব যত এয়ারলাইন আছে, ইন্টারন্যাশনাল এয়ারলাইন, সবার কাউন্টার এখানেই আছে। একটু আগে দেখলাম সুইস এয়ারলাইন্স, এটা হচ্ছে এয়ার ফ্রান্স। ড্রিম ডেস্টিনেশনগুলো সব এখানেই আছে, মানে কাউন্টারগুলো। ইন্টারন্যাশনালে কিছু এরকম এখন লাইন, তাও লাইন আমি বলবো তুলনামূলক কম। ইন্ডিগোর এই ফ্লাইটে 7 কেজি পর্যন্ত কেবিন আর 25 কেজি পর্যন্ত কিন্তু চেক ইন ব্যাগেজ অ্যালাউ আছে একটা টিকিটে। মানে 32 কেজি মোট আপনি নিতে পারবেন একটা টিকিটে। এয়ারপোর্টে এসে পৌঁছানোর পর 3টে অধ্যায় আপনাকে পার করতে হবে। একটা হচ্ছে চেক ইন, তারপরে হচ্ছে সিকিউরিটি, তারপরে হচ্ছে ইমিগ্রেশন। তো চেক ইন করে নিলাম। চেক ইন কাউন্টারে গিয়ে আমার পাসপোর্ট দেখালাম আর বললো আপনার ই ভিসা দেখান। তো এই ই ভিসা আপনারা কীভাবে নিজেরা করবেন সেটা আমি আপনাদেরকে প্রসেসটা বলে দেবো। তার আগে আমি সিকিউরিটি ইমিগ্রেশন করে নিই। 1টা 10 থেকে বোর্ডিং শুরু হবে, আর এখন হচ্ছে 23টা 10, মানে আর 2 ঘন্টা হাতে আছে, এনাফ টাইম হাতে আছে। রাত 11টা বেজে 22 মিনিট, সিকিউরিটি ডান। এইবার হচ্ছে ইমিগ্রেশনের লাইন কিছু বেশি। ফাইনালি চাঁদের পাহাড়ের পথে 3 ধাপ এগিয়ে এলাম। ইমিগ্রেশনে কি প্রশ্ন করলো বলে দিই। আমাকে জিজ্ঞেস করলো কোথায় যাবেন, আলাম নাইরোবি। বলছে ওর পরে আলাম ইথিওপিয়া। তারপর বলবো কেন নাইরোবি যাচ্ছেন, আলাম ব্লগ বানানোর জন্য। বলছে ব্লগ বানানো আপনি? বলে হ্যাঁ। বলে চ্যানেলের নাম কি, আলাম ট্রাভেল উইথ কৌশিক। বলে অবশ্যই দেখবো। আমাকে কোনো দিন কোনো ইমিগ্রেশনে মানে এক্সট্রা কোনো কোশ্চেন করিনি। যখন বলছি ব্লগার, আমি যেটা সত্যি সেটাই বলে দিই, ব্যাস, আর কোনো প্রশ্ন নাই। আর এমনিতেও এতে এতগুলো স্ট্যাম্প লেগে আছে। ইমিগ্রেশন করে আসার পর এখানে সব কাউন্টার রয়েছে ডিউটি ফ্রি, যেখান থেকে আপনারা জিনিসপত্র কিনতে পারেন। বাট আমার এখন আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়, কারণ কৈলাস মানব সরোবর করে এসে আফ্রিকায় যাচ্ছি। এবং আপনাদেরকে বললে হয়তো আপনারা বিশ্বাস করবেন কি জানি না, পরে করবেন ব্লগের মানে শেষ পর্বে গিয়ে যখন আমি পুরো হিসাবটা দেবো। কৈলাস মানব সরোবরের থেকেও আমার এবার আফ্রিকার খরচ এক্সপেন্ডিচার প্রায় 50,000 টাকা বেশি। স্পন্সরশিপ নয়, কোনো ট্যুরিজমের সাথে নয়, সম্পূর্ণ নিজের ইচ্ছায় যাচ্ছি। আমার দুটো ইচ্ছা আছে, একটা আফ্রিকা, একটা ইউরোপ। ততদিনে বোধহয় 1 মিলিয়ন হয়ে যাবে, তারপরে আর আমার ব্লগ করার খুব একটা ইচ্ছে নেই। ব্যাস, দেখুন এই অবধি যা যা ঘটনা ঘটলো সবটা আপনাদেরকে বললাম। খুব কি কঠিন মনে হলো? যেটা আপনাদের কাছে কঠিন মনে হতে পারে বা যে প্রশ্নটা আপনাদের মনে আসতে পারে সেটা হচ্ছে যে এই কেনিয়া যাওয়ার জন্য ইয়েলো ফিভার ভ্যাকসিনটা আমরা কোথায় পাবো? আরজিকর মেডিকেল কলেজে মঙ্গলবার এবং বৃহস্পতিবার 2 দিন দেওয়া হয়। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ওটা বোধহয় সপ্তাহে 1 দিনই দেওয়া হয়, মঙ্গলবার। আর দেওয়া হচ্ছে কলকাতা এয়ারপোর্টে ঠিক কোন জায়গাটা দেওয়া হয় আমি জানি না, আমি তো এয়ারপোর্ট থেকে নিইনি, কিন্তু আমি গুগলে সার্চ করে দেখেছিলাম যে এয়ারপোর্ট থেকেও কিন্তু দেওয়া হয়। ওখানে ফোন করেছিলাম, বাট ওরা ফোন রিসিভ করেনি। আর 4 নম্বর কোন জায়গা থেকে দেওয়া হয় সেটা এবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। পুরো প্রসেসটা দেখে নিন যাতে আপনাদের ইয়েলো ফিভার ভ্যাকসিন নিতে সুবিধা হয়। পাসপোর্ট কিন্তু সঙ্গে আনবেন, অবশ্যই অরিজিনাল পাসপোর্ট সঙ্গে রাখবেন। এখানে আমাদের একটা ফর্ম ফিল আপ করা হলো, তারপরে এই যে এই কার্ডটা সঙ্গে রাখতে হবে, এটা হচ্ছে ইয়েলো ভ্যাকসিন কার্ড। কীভাবে ফিল আপ করতে হবে, কী লিখতে হবে সব ওরা বলে দেবে।
এখানে 300 টাকা ফিস জমা নিল। ফিস জমা হওয়ার পরে এই টোকেনটা দিল। ভ্যাকসিন নেওয়ার পর অনেকের মনে প্রশ্ন থাকবে যে ব্যথা লাগবে কি না। প্রথমে মনে হচ্ছিল ব্যথা লাগবে না, বাট ভ্যাকসিন দেওয়ার পরে ব্যথা একটু লেগেছে। কোভিড ভ্যাকসিন যখন নিয়েছিলাম তখনও এতটা ব্যথা লাগেনি, বাট এখানে হালকার ওপরে আর কি ব্যথা লেগেছে। এখানে মোটামুটি মিনিট 15 মতো অবজারভেশন থাকতে হবে, বসে থাকতে হবে। মিনিট 15 হয়ে গেলে কোনো সমস্যা না হলে তারপরে আমাদের যে পাসপোর্ট এবং সেই সাথে ইয়েলো ফিভার ভ্যাকসিনের যে ইয়েলো কার্ড, মানে গায়ে হলুদ কার্ড, সেটা দিয়ে দেবে। যেটা ওখানে স্পষ্ট বলে দিয়েছে যে এই ভ্যাকসিন নেওয়ার কিন্তু 48 ঘন্টা কোনো রকম মদ্যপান করা যাবে না। স্মোকিং করা যেতে পারে, মানে যারা করে তাদের জন্য বলছি, বাট অ্যালকোহল কিন্তু 48 ঘন্টা পর্যন্ত নিতে বারণ করেছে, মানে ওখানে লেখাই আছে। আমাদের ভ্যাকসিন হয়ে গেল। এবার এখান থেকে ফিরে যাওয়ার আগে, মানে ফিরে যেতে যেতে কয়েকটা তথ্য আপনাদের দিয়ে রাখি। এসব তথ্য কেউ জানাবে না, বাট আমি তো আমার কর্তব্য থেকে বিচ্যুত হতে পারি না। আমাকে সব কথাই আর কি আমার দর্শকদের বলতে হবে। প্রত্যেক সপ্তাহে কিন্তু একদিনই এদের এখানে ভ্যাকসিন দেওয়া হয়, সেটা হচ্ছে শুক্রবার, এবং ওই সংখ্যাটা হচ্ছে 50-50-এর উপর ওরা নেয় না। এবার অনেকেই ধরুন ভ্যাকসিন নেওয়ার জন্য আছে, শুধুমাত্র আফ্রিকার ভ্যাকসিনই তো নয়, কেউ হয়তো পাকিস্তান যাবে, কেউ হয়তো অন্যান্য কান্ট্রি যাবে। তো পোলিও ভ্যাকসিন এবং হচ্ছে ইয়েলো ফিভার ভ্যাকসিন কিন্তু এখানে দেওয়া হয়। বাট আমরা যে কান্ট্রিতে যাচ্ছি, আফ্রিকার কেনিয়া, ইথিওপিয়া, এইসব যাওয়ার জন্য কিন্তু পোলিও ভ্যাকসিন নেওয়ার কোনো দরকার নেই। আগে নিয়ম ছিল, এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা WHO যে নতুন রুলস হয়েছে, সেটা হচ্ছে যে এইসব কান্ট্রিতে যাওয়ার জন্য কিন্তু শুধুমাত্র ইয়েলো ফিভার ভ্যাকসিন নিতে হবে এবং পোলিও ভ্যাকসিন লাগবে না। আর ইয়েলো ফিভার যে ভ্যাকসিন, তার ভ্যালিডিটি হচ্ছে আজীবন, লাইফ টাইম। ভ্যাকসিন যেদিন থেকে আপনি নিলেন তার 10 দিন পরে কিন্তু আপনারা জার্নি শুরু করবেন। এই কার্ড যেন হারিয়ে না যায়, কারণ আমরা যখন ইন্ডিয়াতে আবার আসবো, ওখান থেকে ইন্ডিয়াতে আসার পরেও কিন্তু যখন আমি ইমিগ্রেশন করবো তখন কিন্তু ওখানে চেক করা হবে। যার সময়তেও চেক হতে পারে, ওখানে গিয়েও চেক হতে পারে, বা ফেরার সময় চেক হতে পারে। কাজে কার্ডটা কিন্তু আপনার পাসপোর্টের মধ্যে যত্ন করে ওটা কিন্তু হারাবেন না। এরপরে হচ্ছে ই ভিসা। কেনিয়ার ই ভিসা বা ইটিএ 6 জনের গ্রুপেও করা যায়, কিংবা ইন্ডিভিজুয়ালও করা যায়। ই ভিসা করার ক্ষেত্রে প্রথমে আপলোড করতে হবে আপনার পাসপোর্টের ফটো। এরপর আপনার পাসপোর্ট সাইজ ফটো, যার ব্যাকগ্রাউন্ড হবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এরপর দিতে হবে আপনার যোগাযোগের নম্বর, ইমেল আইডি, বর্তমান অ্যাড্রেস, আপনার জীবিকা, আপাতকালীন যোগাযোগের নম্বর ইত্যাদি। ট্রিপ ইনফরমেশনে দিতে হবে আপনার কেনিয়া পৌঁছানোর তারিখ, এয়ারলাইনের নাম এবং ফ্লাইট নাম্বার। যদি 10,000-এর বেশি ইউএসডি সঙ্গে নিয়ে যান তবেই কাস্টম ডিক্লারেশন করতে হবে, না হলে নয়। অ্যাকোমোডেশন বুকিং এবং যে ফ্লাইটে যাবেন তার টিকিট, এই সব কিছুই আপলোড করতে হবে। ভিসা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর অনলাইনে পেমেন্ট করতে হবে এবং ভিসার প্রিন্ট আউট নিয়ে নিতে হবে। ভিসা সংক্রান্ত সমস্ত ডকুমেন্ট কিংবা লিঙ্ক আপনার ইমেলেই আসবে। ভিসার জন্য পেমেন্ট করার গেটওয়ে হিসেবে ব্যবহার করতে পারেন আপনার ফরেক্স কার্ড কিংবা ক্রেডিট কার্ড, যাতে ইন্টারন্যাশনাল মানি ট্রানজাকশন অ্যাক্টিভ রয়েছে। আমরা অ্যাপ্লাই করার একদিনের মধ্যেই ভিসা পেয়ে গেছিলাম। আমি যেখান থেকে ভিসা করাই তারও যোগাযোগের নম্বর দিয়ে দিলাম স্ক্রিনে এবং হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে। শর্মিষ্ঠা পাল, ওনার সাথে কথা বলেও কিন্তু আপনারা এই কেনিয়া বা তানজানিয়া বা ইথিওপিয়ার ই ভিসা করে নিতে পারেন। যা যা ডকুমেন্ট লাগবে দিয়ে দেবেন, ও ভিসা সব করে দেবে আপনাদেরকে। আরেকটা কথা, ইমিগ্রেশন করার সময় রিটার্ন ফ্লাইটের টিকিট দেখতে চাইতে পারে, তাই সেটাও করে নিয়ে যাবেন। আন্তর্জাতিক ট্রিপ করার ক্ষেত্রে দুটো জিনিস খুব ইম্পর্ট্যান্ট: মানি এক্সচেঞ্জ বা কারেন্সি কনভার্ট এবং হেলথ ইন্স্যুরেন্স। এবারে সেই দিকে একটু আলোকপাত করি। আফ্রিকান কারেন্সি না পাওয়া খুব মুশকিল, তো এক্ষেত্রে কিন্তু আপনারা সবসময় US ডলার ক্যারি করবেন। তো আমি যেখানে এসেছি আর কি কারেন্সি এক্সচেঞ্জের জন্য, আমি সব জায়গায় যাই, এখান থেকে কারেন্সি এক্সচেঞ্জ করি। তো আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে ঠিকানা কি, ফোন নম্বর কত। ঠিকানা ফোন নম্বর তো আমি দিয়ে দিলাম, আর সেই সঙ্গে এই হচ্ছে এদের কার্ড। এখানকার ব্রাঞ্চ ম্যানেজার হচ্ছে তরুণবাবু। তো তরুণবাবুর নাম্বারও এখানে আছে, ইমেল আইডিও আছে। 10টা থেকে 6:30 সোম থেকে শুক্র পর্যন্ত, শনিবারটা হাফ। তো আপনারা কিন্তু এই অফিসে এসে সরাসরি এদের সঙ্গে দেখা করে যা যা ডকুমেন্টস লাগবে, এখানে যেমন হচ্ছে প্যান কার্ড লাগবে, আপনার পাসপোর্টের ছবি লাগবে, এবং সেই সাথে আপনার ভিসা অবশ্যই লাগবে। ইন জেনারেল আমি এটা সব কান্ট্রির কথাই বলছি, মানে আমি আফ্রিকায় যাচ্ছি তো আফ্রিকার জন্য বলে নয়, আপনি অন্য কোনো কান্ট্রি যখন যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু কয়েকটা জিনিস ম্যান্ডেটারি এই মানি এক্সচেঞ্জ করার ক্ষেত্রে। সেটা হচ্ছে আপনার প্যান কার্ড, আপনার পাসপোর্ট, আপনার ভিসা এবং হচ্ছে আপনার ফ্লাইটের টিকিট। আর কারেন্সি এক্সচেঞ্জ আপনি যেখান থেকেই করুন, আপনি এখান থেকে করুন বা অন্য কোনো জায়গা থেকেই করুন, ডকুমেন্টসটা কিন্তু রাখবেন যে আপনি জিএসটি দিয়ে যে কারেন্সি এক্সচেঞ্জ করছেন। কারণ হতে পারে আপনি কোথাও হয়তো কাস্টমস আপনাকে আটকালো, কোথাও হয়তো কোনো একটা সমস্যায় পড়লেন যে আপনি টাকা কোথা থেকে পেয়েছেন। সেক্ষেত্রে কিন্তু এই কারেন্সি এক্সচেঞ্জের যে ডকুমেন্টসটা, সেটা কিন্তু ভীষণ কাজে লাগে। কারেন্সি এক্সচেঞ্জ ছাড়াও এবারের আন্তর্জাতিক ট্রিপের জন্য হেলথ ইন্স্যুরেন্সও করেছি বাজাজ অ্যালায়েন্সের থেকে। 1 বছরের জন্য পলিসি খরচ 6,000 টাকার কাছাকাছি, কভারেজ 5 লাখ USD। ফরেন ট্রিপ যারা করছেন, আমি বারবার করে বলছি,
আবেগে ভাসবেন না। বিশেষ করে যারা নিজেরা প্ল্যান করেছেন তারা কিন্তু প্রপার ডকুমেন্টেশন অবশ্যই করে নিয়ে যান। এরপর যেটা পড়ে থাকে সেটা হলো শপিং। আফ্রিকা ট্রিপের জন্য শপিংও করেছিলাম জমিয়ে, যে কারণে পুজোর শপিং করা এই বছর আর সম্ভব হয়নি। শুধু জঙ্গলে বেড়াতে গেলেই হবে না, জঙ্গলে বেড়াতে যাওয়ার জন্য কিন্তু পুরোদস্তুর এরকম জঙ্গলের মানানসই পোশাক চাই। তো আমি ডেকাথলনে এসেছিলাম, এখানে ডেকাথলন থেকে এইসব ড্রেস কিনলাম। এইসব খরচা তো ট্রিপে ধরা থাকে না, বাট এগুলোও খরচ ট্রিপের। এখানে বিল হলো যে 5,792 টাকা টোটাল। এই ট্রিপের জন্য স্পেশালি কিনেছি জুতো। এইটা গ্রিন কালারের একটা ছিল, কিন্তু ওটা আবার সাইজে নেই আর স্টকেও নেই। সো আমাকে কালারটা একটু চেঞ্জ করে এইরকম কালার নিতে হচ্ছে, ব্রাউন কালার। আর এইরকম একটা কিনেছি হচ্ছে ব্যাগ, এটা পিঠে নেওয়ার জন্য। এও একটা কার্গো টাইপেরই প্যান্ট, খুব পাতলা প্যান্ট। আর এই প্যান্টের সঙ্গে ম্যাচিং করে আরও একটা টি শার্ট, মানে টি শার্ট হয়ে গেছে মোট চারটে টি শার্ট। আর এই কিনেছি একটা শার্ট। রাত 1:15 আমাদের বোর্ডিং শুরু হয়ে গেছে। আর এটা হচ্ছে গেট নাম্বার 68-এ, যেখান থেকে বোর্ডিং হচ্ছে। লাইন তো ভালোই পড়েছে। এখানে আমাদের বোর্ডিং পাস, পাসপোর্ট সব কিছু কিন্তু চেক করা হচ্ছে। আর ভিড় কিন্তু ভালোই আছে। এখানে ডকুমেন্টেশন বলতে গেলে হচ্ছে মেন দুটো জিনিস, একটা হচ্ছে আপনার পাসপোর্ট, আর 2 নম্বর হচ্ছে আপনার ইটিএ, মানে হচ্ছে কেনিয়ার ই ভিসা। ই ভিসা যদি আপনারা প্রিন্ট নাও করে নিয়ে আসেন, এখানে সফট কপি দেখালেও হবে, বাট তবু বলবো আপনারা কিন্তু প্রিন্ট করে নিয়ে আসুন ভিসা। যারা ইন্ডিগোর ফ্লাইটে ট্রাভেল করবেন তারা কিন্তু দেখে নেবেন যে স্টিকারটা মারা হয়েছে কিনা, কারণ বোর্ডিং যখন করবেন, এই যে আপনি বোর্ডিং করছেন, এই স্টিকারটা না থাকলে কিন্তু আবার আপনাকে ওইখানে পাঠাবে কাউন্টারে। তো স্টিকারটা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল করে নেবেন মারা হয়েছে কিনা, যারা ইন্ডিগোতে ট্রাভেল করবেন। মনের মধ্যে উত্তেজনাও আছে, টেনশনও আছে। যতক্ষণ না নাইরোবিতে গিয়ে ইমিগ্রেশন করবো, মানে নাইরোবি এয়ারপোর্টের বাইরে বেরোতে পারবো, ততক্ষণ মনের মধ্যে একটু টেনশন থাকবেই। ইন্টারন্যাশনাল ট্রিপ তো অনেকগুলোই করেছি, বাট একা আমি কখনো যাইনি, এটা ফার্স্ট টাইম। উঠে পড়লাম ফ্লাইটে। এখানে আমার সিট নাম্বার হচ্ছে 10A। এই সিটটাও কিন্তু আমি টিকিটের সাথে আলাদা করে অ্যাড অন করেছি। ডোমেস্টিক ফ্লাইট যেরকম হয়, এটা হচ্ছে ইন্ডিগোর এয়ারক্রাফট A320, যেটা করে আমার গন্তব্য হচ্ছে মুম্বাই থেকে নাইরোবি। আর মুম্বাই থেকে নাইরোবি পর্যন্ত এই ফ্লাইটে আমার ভাড়া পড়েছে 25,390 টাকা। আর আমি যে কলকাতা থেকে মুম্বাই এসেছিলাম তার ভাড়া পড়েছিল 6,835 টাকা, মোট 32,225 টাকা। ইন্ডিগোর ফ্লাইটে কলকাতা থেকে নাইরোবি পর্যন্ত আমার মোট ভাড়া পড়েছে 32,225 টাকা। তবে এই ভাড়াটা কিন্তু একটু বেশি, কারণ যেহেতু দুটো সেপারেট পিএনআর। যদি আপনারা সেম পিএনআরের ফ্লাইটে টিকিট বুক করতেন, মানে কলকাতা থেকে নাইরোবি, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু ভাড়াটা কম হতো, হয়তো এটাই মোটামুটি 30 বা 29-এ চলে আসতো। তবে নাইরোবি কিন্তু আপনারা পৌঁছানোর চেষ্টা করবেন, মানে যে ফ্লাইট আপনারা বুক করবেন সেটা কিন্তু নেবেন হচ্ছে এমন ফ্লাইট যেটা ওখানে খুব ভোরবেলায় ঢোকে। আমি যেমন ভোর 5:40-এ ঢুকবো, 5:40, 6টা এরকম টাইমে ঢুকবেন, তাহলে আপনার দিনটা নষ্ট হবে না। কারণ বেশিরভাগ ক্ষেত্রে যে প্ল্যানটা হয় সেটা হচ্ছে যে সবাই এখান থেকে ফ্লাইট ধরে নাইরোবি পৌঁছায়, এবং নাইরোবি থেকে মানে এয়ারপোর্টে খানিকক্ষণ রেস্ট করে বা ওখানে কোথাও স্টে করে সেদিনই কিন্তু অনেকে চলে যায় হচ্ছে মাসাই মারা দেখতে। কারণ নাইরোবি থেকে মাসাই মারা অনেকটা ডিস্টেন্স, সেগুলো আমি আপনাকে পরে সব বলে দেবো। শুধু একটা কথা জেনে রাখুন, যারা আমার প্ল্যান ফলো করছেন বা আমার মতো ট্রিপ করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা সবসময় ধরবেন হচ্ছে এমন ফ্লাইট যেটা ওখানে ভোরবেলা গিয়ে পৌঁছায়, নাহলে কিন্তু দিনটা নষ্ট হবে। আমাদের ফ্লাইট চলবে হচ্ছে 5 ঘন্টা 20 মিনিট। আর এই 5 ঘন্টা 20 মিনিটে মুম্বাই থেকে নাইরোবি পর্যন্ত আমরা অতিক্রম করব প্রায় 5,000 কিলোমিটার। রাত 2:20 টেক অফ করলো আমাদের ফ্লাইট মুম্বাই থেকে নাইরোবির উদ্দেশ্যে। আকাশে প্রচুর মেঘ, তারই মধ্যে খানিক বাদে হারিয়ে যাবে মুম্বাই শহর, এবং আমাদের ফ্লাইট চলবে আরব সাগরের ওপর দিয়ে। দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল সকালে নাইরোবি পৌঁছে, যদি পৌঁছায় তো দেখা হচ্ছে। 30শে আগস্ট ভারতীয় সময় সকাল 7:34। আর নাইরোবির সময় হচ্ছে ভোর 5:04। আমাদের ওখানে সবাই এখন ঘুম থেকে উঠে কেউ বাজার চলে গিয়েছে, কেউ চা খাচ্ছে, কেউ পেপার পড়ছে। সকাল 7:30 বেজে গিয়েছে, আর এখানে এখনও অন্ধকার, কারণ আমরা পিছিয়ে গেছি আমাদের ভারতীয় সময়সীমার থেকে 2.5 ঘন্টা। এই হচ্ছে নাইরোবি শহর। আফ্রিকা শব্দটা শুনে যারা প্রথমেই ভাবে মাসাই মারা বা জঙ্গল অরণ্য, তাদের প্রথম ভুলটা এখানে এসে ভাঙবে। 24 ঘন্টা আগে পর্যন্ত ছিলাম এশিয়া মহাদেশের ভারতবর্ষে, 24 ঘন্টা পরে আফ্রিকা মহাদেশের কেনিয়াতে, নাইরোবিতে। আর রাতের ঘুম কি বলবো, রাতের ঘুম মোটামুটি হয়েছে, খুব সমস্যা ঘুমানো, মানে বিশেষ করে এই ইকোনমি ক্লাসে এরকম সিটগুলো না ঘুমানোর জন্য খুব একটা কমফোর্টেবল নয়। তো আপনারা যদি এরকম ফ্লাইটে ট্রাভেল করেন সেক্ষেত্রে কিন্তু নেক পিলো যদি থাকে, নেক পিলো সঙ্গে নিয়ে আসবেন, তাহলে ঘুমটা ঠিকঠাক হবে। নাহলে কখনো মাথা এখানে, কখনো মাথা এখানে,
কখনো মাথা এদিকে, মাথা পুরো ব্যথা হয়ে গেছে। আফ্রিকার মাটিতে পা রেখে প্রথম ঝটকা, বাইরে ভালো মতো ঠান্ডা। ফাইনালি এন্ট্রি হয়ে গেল, ইমিগ্রেশন হয়ে গেল, পাসপোর্টের নতুন দেশে স্ট্যাম্প পড়ে গেল। এখানে যে ইমিগ্রেশন কাউন্টার, সেখানে জিজ্ঞেস করলো যে কেন এসছে, না বললাম ট্যুর পারপাসে। তারপরে বললো যে আপনার ভিসা দেখান, ভিসা দিলাম। ইয়েলো ফিভার ভ্যাকসিন কিন্তু এখানে কোথাও দেখতে চাইনি। তারপরে বললো আঙুলের ছাপ দিন, বাঁ হাত আর ডান হাতের আঙুলের ছাপ দিলাম। ফাইনালি ইমিগ্রেশন হয়ে গেল। এখান থেকে লাগেজের বেল্ট থেকে ব্যাগ নিয়ে নিলাম। আর এয়ারপোর্টে কিন্তু মানি এক্সচেঞ্জ করার কাউন্টার রয়েছে, ওখানে কিন্তু মানি এক্সচেঞ্জ করতে পারবেন। আমি জিজ্ঞেস করলাম যে আপনারা ভারতীয় মুদ্রা যদি কেউ নিয়ে আসে, সেটা যদি কেউ এখানকার যে কারেন্সি KSH মানে কেনিয়ান শিলিং, সেই কেনিয়ান শিলিংয়ের কনভার্ট করে দেবেন? বলে হ্যাঁ, কনভার্ট করে দেবো। প্লাস যদি USD নিয়ে আসেন, USD ওরা কনভার্ট করে দেবে। আর এখানে কিন্তু এয়ারটেল চলে, এয়ারটেলের কিন্তু এখানে সিম কার্ড আপনারা পেয়ে যাবেন, 5G সিম কার্ড অ্যাভেলেবেল। আর ওখানে রয়েছে হচ্ছে সাফারিকম। এই সাফারিকম যে সিম কার্ডটা না, সেটা কিন্তু কেনিয়ায় খুব ভালো চলে। তো আমি এখান থেকে সাফারিকমের এখান থেকে আর কি সিম কার্ড নেব। এখানে সিম কার্ড দুরকম আছে, একটা হচ্ছে ফিজিক্যাল সিম, একটা হচ্ছে সিম। যদি আপনারা ফিজিক্যাল সিম নেন তাহলে পড়বে হচ্ছে 2100 KSH, মানে 1100 কেনিয়ান শিলিং থেকে শুরু হয়। আর যদি সিম নেন তাহলে এই যা প্রাইস, তার সঙ্গে আরও 250 কেনিয়ান শিলিং অ্যাড হবে। আর সিম নেওয়ার জন্য লাগবে হচ্ছে আপনার পাসপোর্ট। সিম কার্ড নিয়ে নিলাম, ফিজিক্যাল সিম। আর এটা হচ্ছে আমার এখানকার নাম্বার। এবার একটু মানি এক্সচেঞ্জ করতে হবে, সব জায়গায় ডলার সবসময় দেওয়া যাবে না, সব জায়গায় USD বের করাও ঠিক না, সব জায়গায় USD ভাঙানোও ঠিক না, কারণ USD যদি আপনার কাছে থাকে না, সেটা কিন্তু বিরাট সাপোর্ট। তো এখানে আমি এখানকার যে লোকাল কারেন্সি মোটামুটি 300 USD-তে যা হয় সেটা নিয়ে নেবো, কারণ টাকা লাগবে, বিভিন্ন সাফারিতে পে করতে হবে, খাওয়া দাওয়ারে পে করতে হবে, ট্যাক্সিতে পে করতে হবে। কারেন্সি এক্সচেঞ্জ করানোর আগে না রেটটা দেখে নিলাম। এখানে আজকে গুগলে রেট দিচ্ছে হচ্ছে 300 USD, মানে হচ্ছে 38,850, প্রায় 39,000 কেনিয়ান শিলিং। বাট এখানে তো আপনি সেই রেট পাবেন না, এখানে একটু রেট কমে যাবে। তো আমি এখানে 300 যে USD, সেই USD এখানে আর কি দিয়ে দিলাম। আমাকে এরা দিল হচ্ছে মোট এখানকার কারেন্সিতে 37,500 টাকা, 300 USD-র বদলে, যেটা আজকে গোলের রেট হচ্ছে 38,850, মানে কিছুটা কম হলো, বাট আমি বলবো রেট তাও ঠিকঠাকই আছে। বেরিয়ে এলাম এয়ারপোর্টের বাইরে, যেখানে আসার পর লেখা আছে ওয়েলকাম টু কেনিয়া, ম্যাজিক্যাল কেনিয়া। আর সেই সাথে সকাল হয়ে গিয়েছে। বাট আজকে সকালবেলায় কি করলাম, কেনিয়া থেকে কীভাবে মোম্বাসা ট্রান্সফার হলাম, সেই ট্রেন জার্নির ব্লগ। মানে আমার প্ল্যানিংই ছিল যে আফ্রিকায় এসে প্রথমে আমি ট্রেন জার্নির ভিডিও বানাবো, ট্রেন জার্নির ব্লগ বানাবো। তো সেই গল্প নিয়ে ফিরবো আমাদের আফ্রিকা সফরের পরবর্তী এবং দ্বিতীয় পর্বে। সবাই ভালো থাকুন, ফিট থাকুন, আর ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন, আর সঙ্গে থাকবেন। কলকাতা থেকে কেনিয়া, এই ছিল আমার আনকাট অভিজ্ঞতা। তবে আফ্রিকা সফরে এবারে যা পেয়েছি তা সেরার সেরা বললেও অত্যুক্তি করা হবে না। বিশেষ করে আগামীর পর্বগুলো আমার ক্ষুদে দর্শকদের মন ছুঁয়ে যাবে, এটা হলফ করে বলতে পারি। এক কথায় অ্যানিম্যাল প্ল্যানেটের বাংলা সংস্করণ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার চাঁদের পাহাড়ে যেসব জীবজন্তুর বিবরণ দিয়েছিলেন, তার সবকিছু দেখেছি এবারের আফ্রিকায়, শুধুমাত্র বুনিপ ছাড়া।